প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। ক্যান্সার রোগটি প্রথমে মনে আসলেই যেই চিন্তাটা আমাদের মাথায় আসে যে এর চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল এবং বাংলাদেশে এর চিকিৎসা হবে না, মানে এ ধরনের প্রচলিত কথাই আমরা প্রথমে মনে করি। কিন্তু আসলেই কি ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে সম্ভব, বা বাংলাদেশে হলেও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে আমাদের চিকিৎসকবৃন্দ কি কি ধরনের চিকিৎসা দিচ্ছেন, বা ক্যান্সারকে সম্পূর্ণভাবে নিরাময় কি করা সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তরই আজকের পর্বে আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ব্লাড ক্যান্সার বাংলাদেশে আধুনিক চিকিৎসা। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তাফিল করিম, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, প্রফেসর, উপদেষ্টা এবং বিভাগীয় প্রধান, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার, ঢাকা সিএমএইচ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ক্যান্সার চিকিৎসা বিষয়ে বা ব্লাড ক্যান্সার বিষয়ে। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন, যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, ক্যান্সার চিকিৎসা বিষয়ে কথা বলবো, বিশেষ করে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিষয়ে আমি আজকে জানবো আপনার কাছে, যে আপনি একজন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিশেষজ্ঞ এবং স্যার আপনি ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, মানে এই বিষয়গুলো নিয়েই আপনি কাজ করেন। তো বর্তমানে বাংলাদেশের যদি প্রেক্ষাপট আমরা চিন্তা করি, যে এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশে ক্যান্সার রোগীদের সংখ্যাটা আসলে কীরকম? আসলে বাংলাদেশে ক্যান্সার, ব্লাড ক্যান্সারের পেশেন্ট যদি আমি স্ট্যাটিস্টিক্স অনুসারে বলতে গেলে, আগে যেমন ব্লাড ক্যান্সার প্রতি আমার ডিপার্টমেন্টে আমি প্রতি 2 সপ্তাহ পরে 2-3 জন রোগী পাইতাম, অথবা 1 মাস পরে 3-4 জন রোগী পাইতাম। এখন দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে 4-5 জন পেশেন্ট পাই। তাহলে ব্লাড ক্যান্সার পেশেন্টটা দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন ব্লাড ক্যান্সার, তো শুধু বিভিন্ন রকমের ব্লাড ক্যান্সার আছে, সেটার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তো প্রতি সপ্তাহে 4-5টা রোগী একটা ডিপার্টমেন্টে যদি আসে, তাহলে বাংলাদেশে অনেক ব্লাড ক্যান্সার সেন্টার এবং বিভাগ রয়েছে, সেখানে এই ধরনের রোগী যাচ্ছে। তাহলে এই সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশে কি স্যার ক্যান্সার রেজিস্ট্রি কি সেভাবে মেনটেন করা হয়? ক্যান্সার আসলে তো বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, ব্লাড ক্যান্সার বা অন্যান্য অর্গান ক্যান্সার আছে। রেজিস্ট্রি বিভিন্ন বিভাগ, বিভিন্ন হাসপাতাল, তাদের স্ট্যাটিস্টিশিয়ান আছে, সেই অনুসারে তারা মেনটেন করে। এবং সেই অনুসারে সেন্ট্রাল রেজিস্ট্রি আছে কি না তা আমার জানা নাই। তবে আমরা আমাদের ঢাকা সিএমএইচ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার এবং ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগে আমরা রেজিস্ট্রি মেনটেন করি। আমরা দেখেছি যে গত 2023 সালে যে ধরনের ব্লাড ক্যান্সার বাংলাদেশে আমাদের কাছে এসেছে, সামরিক এবং বেসামরিক পেশেন্ট, তার তুলনায় 2022 সালে কম এসেছে, 2021 সালে কম এসেছে। আস্তে আস্তে এই পেশেন্টের সংখ্যাটা একটু দিন দিনই বেড়ে যাচ্ছে, এবং হয়তোবা উন্নত চিকিৎসা বাংলাদেশে এখন বিদ্যমান দেখে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন রোগীরা আর দেশে যাচ্ছে না, হয়তো আগে দেশের বাইরে যেত চিকিৎসার জন্য, তারা এখন আপনাদের কাছে আসছে, এবং মানে বাংলাদেশের যে বর্তমান চিকিৎসা ব্যবস্থা সেটার উপরে কিন্তু রোগীদের আস্থা বেড়েছে। স্যার, আমি এই চিকিৎসা নিয়েই আপনার সাথে আজকে বিস্তারিত আলাপ করব। তো ব্লাড ক্যান্সারের যদি বলি, যে এই মুহূর্তে আপনারা আধুনিক কি কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? আসলে এই ব্লাড ক্যান্সারের প্রথম একটা রোগী, ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে যদি আমি বলি, সহজ কথা হচ্ছে যে রোগটা ঠিকমতো নির্ণয় করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই রোগ নির্ণয় করা এবং রোগ নির্ণয়ের মধ্যেই রোগীর কনফিডেন্স এবং রোগীর পরিবারের কনফিডেন্স অর্জন করা খুব ইম্পর্টেন্ট। এটা এরপরে রোগ নির্ণয় করার পরে সাথে সাথে রোগ অনুসারে ব্লাড ক্যান্সারের টাইপ, বিভিন্ন রকম ব্লাড ক্যান্সার আছে, মানে ক্রনিক বা বিভিন্ন রকম ব্লাড ক্যান্সার আছে, সেই অনুসারে আমরা তাদেরকে ইমিউনোকেমোথেরাপি, বিভিন্ন সাপোর্টিভ থেরাপি, এখন আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতেছি। কিছু কিছু ব্লাড ক্যান্সারের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতেছি।
এবং ভবিষ্যতে আমরা আরও ব্লাড ক্যান্সারের যে উন্নত চিকিৎসা দেশের বাইরে হচ্ছে, যেমন ইন্ডিয়া, সিঙ্গাপুর অথবা চায়না অথবা ইউএসএ, ইউরোপে যে কার্টি সেল থেরাপি, সেগুলো সে ধরনের চিকিৎসা আনার জন্য আমরা প্ল্যান করতেছি। তাহলে বাংলাদেশে এখন এই ব্লাড ক্যান্সারের আপনি রোগ নির্ণয় থেকে শুরু করে এবং সর্বশেষ কার্টি সেল থেরাপি এবং টার্গেটেড থেরাপিও আমরা আনার চেষ্টা করতেছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন তো হচ্ছি, রেগুলারলি আমরা করছি অটোলোগাস অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এবং সাকসেসফুলি করতেছে। রুগীরা এখন বাংলাদেশি রুগীরা, অনেক রুগী আছে সিঙ্গাপুর যায়, ইন্ডিয়া যায়, সে আবার আমাদের দেশে আবার ব্যাক করে ফিরে আসে, দেখে যে বিদেশের থেকে এখানে চিকিৎসা খরচ কম, তো ওরা এসে আমাদের কাছে ট্রান্সপ্লান্ট করে। অনেক রুগী আছে, বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে তারা পাচ্ছে, বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে পাচ্ছে। আমার কাছে এমন পেশেন্ট, আমাদের ঢাকা সিএমএইচে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টারে এমন পেশেন্টও আমরা ট্রান্সপ্লান্ট করেছি যে সিঙ্গাপুরে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে 3 থেকে 5 কোটি টাকা লাগে, বা ইন্ডিয়াতে যেটা 40 থেকে 50 লাখ রুপি বা 1 কোটি টাকা, 1 কোটি রুপির আগের মতো খরচ যায়, সেটা দেখা যায় যে এই ধরনের রুগী ইন্ডিয়া থেকে আমাদের কাছে ব্যাক করে আবার চলে আসতেছে। ইন্ডিয়ার কিছু কিছু সেন্টার থেকে, যেমন টাটা মেডিকেল সেন্টার অথবা সিঙ্গাপুরে এনইউএইচ সেন্টার যেখানে আমি ট্রেনিং করেছি, অথবা টাটাতে আমিও ট্রেনিং করেছি, সেখান থেকেও আমাদের প্রফেসররা আমাদের কাছে আবার ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে এইসব ক্যান্সারের পেশেন্ট। আমরা এই পেশেন্টদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেছি আরও 4-5 বছর আগে। এখন ওই সব পেশেন্ট ক্যান্সার মুক্তভাবে নর্মাল জীবনযাপন করছে। এটা আসলে সামরিক এবং বেসামরিক। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ঢাকা সিএমএইচ কিন্তু সামরিক এবং বেসামরিক সবার জন্য উন্মুক্ত, এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এখানে বেসামরিক রোগীরাও করতে পারে। অনেকের আবার এই ধারণাটা নাই যে শুধু সামরিক, মানে সাধারণ জনগণের জন্য, সাধারণ জনগণও সেটা সেই সুযোগ নিতে পারে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা এখানে অ্যাভেল করতে পারছে। আচ্ছা স্যার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে কথা হচ্ছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আপনারা আসলে কখন করে থাকেন? বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আমরা করে থাকি আসলে একটা পেশেন্টের ডায়াগনোসিস করার পরে আমরা দেখি যে পেশেন্টটা যদি ব্লাড ক্যান্সার, তো বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার আছে, লিম্ফোমা আছে, লিউকেমিয়া আছে, তাছাড়া কিছু নন ক্যান্সারাস কন্ডিশন আছে, ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, তাছাড়াও আছে নন হেমাটোলজিক্যাল ক্যান্সার আছে, যেমন নিউরোব্লাস্টোমা, জার্ম সেল টিউমার, উইলস টিউমার, টেস্টিকুলার টিউমার, ব্রেস্ট ক্যান্সার, কিছু কিছু অনেক ধরনের ক্যান্সার রয়েছে। তো ওইসব ক্যান্সারগুলোতে দেখার পরে আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করি, আর কিছু কিছু অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করি। এবং আমরা তো কীভাবে নির্ণয় করি, আপনি যে কোশ্চেনটা করেছেন যে কীভাবে আমরা নির্ণয় করি, যে দেখি যে পেশেন্টটাকে দেখি তার রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি, এই পেশেন্টটা কি হাই রিস্ক না ইন্টারমিডিয়েট রিস্ক না স্ট্যান্ডার্ড রিস্ক। যদি দেখি স্ট্যান্ডার্ড রিস্ক, দেখা যায় কেমো ইমিউনোথেরাপি দিলেই রোগী ভালো থাকে, তার আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয় না। যদি দেখি যে না ইন্টারমিডিয়েট রিস্ক বা হাই রিস্ক, তাদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করলে অটোলোগাস অথবা অ্যালোজেনিক, তার তখন সে ক্যান্সার মুক্ত হয়ে থাকতে পারে এবং অনেক দিন ক্যান্সার মুক্ত। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের পরেও যদি কোনো রোগী আবার ক্যান্সার ফিরে আসে, তার জন্যও চিকিৎসা রয়েছে, আধুনিক বিশ্বমানের চিকিৎসা রয়েছে দেশে দেশে বাইরে। আমরা ক্যান্সারের ক্ষেত্রে জানি যে স্টেজিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তো ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কি আপনারা স্টেজিং এর উপর নির্ভর করে সিদ্ধান্তটা নিয়ে থাকেন যে তার কি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে কিনা? না, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত যদি একুইট লিউকেমিয়া হয়, একুইট লিউকেমিয়া আসলে স্টেজ, যদি আমরা বলি স্টেজ 4, কারণ ব্লাড এমন একটা, ব্লাড কোথায় নেই, শরীরে সবখানে আছে। তো যখন একুইট ব্লাড ক্যান্সার হয়, একুইট লিউকেমিয়া হয়, একুইট মাইলোব্লাস্টিক অথবা একুইট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়, তখন এটাকে স্টেজ 4-এ বলা হয়। আর যখন এটা লিম্ফোমা হয় বা নিউরোব্লাস্টোমা হয় বা জার্ম সেল টিউমার হয়, ব্রেস্ট ক্যান্সার হয় অথবা অন্য কিছু হয়, নন ম্যালিগন্যান্ট যেমন ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক, এগুলো অন্য ধরনের স্টেজিং, অথবা থ্যালাসেমিয়া অন্যভাবে আমরা ট্রান্সপ্লান্ট করি। কিন্তু এগুলা লিম্ফোমার ক্ষেত্রে আমরা স্টেজিং করি। স্টেজিং একটা হতে পারে, হ্যাঁ, স্টেজিংয়ের উপর নির্ভর করে কেমন ইমিউনোথেরাপির একটা হয়, ডিসিশন নির্ধারণ হয়। কিন্তু সাধারণত লিম্ফোমা ক্ষেত্রে দেখা যায়, হস্কিন্স, নন হস্কিন্স, এগুলা দেখা যায় যে কেমোথেরাপি অথবা ইমিউনোথেরাপি আমরা দিয়ে চেষ্টা করি, দেখি যে এটা স্টেজিং একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি দেখি যে এটা ক্যান্সার মুক্ত হয়ে যাবে এবং ক্যান্সার যদি না ফিরে আসে, যদি ক্যান্সার ফিরে আসে, লিম্ফোমা, হস্কিন্স আর নন হস্কিন্স,
কেমোথেরাপি দেওয়ার পরও ক্যান্সারটা ফিরে আসলো, তখন তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করি। যদি অটোলোগাস ফেল হয়ে যায় তখন আমরা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করি। স্যার এই যে দুটো কথা আসছে অটোলোগাস এবং অ্যালোজেনিক, একটু কি সাধারণ মানুষের জন্য স্যার সহজ করে বলবেন যে আসলে এই বিষয় দুটো কি? অটোলোগাস আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে যে সহজ কথা হচ্ছে যে যে একটা রোগী যখন ক্যান্সার আক্রান্ত হয় তাকে ক্যান্সার মুক্ত করা হয় তার শরীর থেকে। অটোলোগাস হচ্ছে যে নিজের স্টিম সেল নিজের শরীরে প্রতিস্থাপন করা। তাকে আগে ক্যান্সার মুক্ত করে ফেলি আমরা, ক্যান্সার মুক্ত করার পরে তার শরীর থেকে স্টিম সেল আমরা কালেকশন করে আমরা প্রিজার্ভ করে ফেলি। প্রিজার্ভ করে আমরা কেমো ইমিউনোথেরাপি দিয়ে তার ক্যান্সার বোন ম্যারো একবার ডেস্ট্রয় করে দিই, তার বোন ম্যারো মাইলোঅ্যাবলেশন করে ফেলি। করার পরে আবার ওই যে স্টিম সেল যেগুলো আমরা কালেকশন করেছি তার নিজের সেলটাকে নিজের শরীরে দিয়ে দিই, সেটা আবার রিজেনারেট করে, এবং এটা অটোলোগাস তার নিজের, অটোলোগাস মানে নিজেরটা। আর যখন কোনো হেলদি ডোনার রিলেটেড অর আনরিলেটেড, যেমন পেশেন্টের আত্মীয় স্বজন, তার ভাই বোন, বিশেষ করে বাবা মা, তার থেকে যদি কোনো স্টেম সেল হেলদি ডোনার থেকে আমরা স্টেম সেল আনি, এনে এর আগে পেশেন্টকে ক্যান্সার মুক্ত করে নিতে হবে। এবং এগুলো এই ধরনের ট্রান্সপ্লান্ট আমরা সাধারণত একুইট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, একুইট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, ভেরি সিভিয়ার প্লাস্টিক এনিমিয়া, এই ধরনের ডিজিজ আমরা করে থাকি। তো সেক্ষেত্রে হেলদি ডোনার থেকে স্টেম সেল কালেকশন করি, এবং হেলদি ডোনার থেকে স্টেম সেল কালেকশন করাটাও একবারে সহজ একটা প্রক্রিয়া। অনেক সময় ডোনাররা ভয় পায় যে ডোনেশন করতে, একবারে সহজ একটা প্রক্রিয়া, একটা ব্লাড ডোনেশনের মতোই একটা সিস্টেম। মানুষের একটা কুসংস্কারাচ্ছন্ন একটা আছে যে স্টেম সেল কালেকশন করা হয়তো বা হাড্ডি কাটবে কিনা, বা এটার কালেকশন প্রসিডিউরকে কঠিন কিনা, বা এটার কি পরবর্তী কোনো ধরনের সাইড পার্শ্ব এফেক্ট আছে প্রতিক্রিয়া কিনা। আছে কিনা? না, এই ক্ষেত্রে আমি বলবো ডোনারদের এখানে কোনো সমস্যা নেই। একজন হেলদি ডোনার তার ভাই বোন যদি স্টেম সেল দিতে পারে, জীবনে 2বার সেই স্টেম সেল ডোনেশন করতে পারে। আমরা জানি যে প্রতি 3 মাস পর পর যে কোনো লোকেই ব্লাড ডোনেশন দিতে পারে, করতে পারে, কিন্তু স্টেম সেল ডোনেশন একজন হেলদি ডোনার, একজন হেলদি পার্সন, একটা ভাই বোন অথবা তার বাবা মা জীবনে 2বার করতে পারে। মানে তার পুরো জীবন চক্রের মধ্যে 2বার করতে পারে। এবং সে যদি দেয়, এটা একটা জাস্ট ব্লাড কালেকশন, ব্লাড ডোনেশন যেভাবে হয় তার কিউবিটাল ভেন থেকে যেভাবে আমরা ব্লাড ডোনেশন করি, এখানে ব্লাড ডোনেশনে তো 300 ml এর মতো, 300-350 ml এর মতো ব্লাড লাগে, কিন্তু এখানে মাত্র 70 থেকে 80 ml ব্লাড লাগে মাত্র। এর আগে আমরা কিছু প্রসিডিউর মেনটেন করি, করে তার বোন মেরো থেকে স্টিম সেলগুলা কিছু ড্রাগের মাধ্যমে আমরা এটাকে ব্লাডে নিয়ে আসি স্টিম সেলগুলা। তো ব্লাডে নিয়ে আসলে যখন স্টিম সেলগুলো ব্লাডে আসে তখন আমরা ব্লাডটা কালেক্ট করলেই হয়। সেই কালেকশনে শুধু 60-70 ml ব্লাড লাগে। এই যে পুরো প্রসিডিউরটা স্যার, এই যে আপনারা যে ডোনারের কাছ থেকে নিচ্ছেন এবং সেটা আবার পরবর্তীতে পেশেন্টের শরীরে দিচ্ছেন, যেটাকে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বলছি, তো এই পুরো প্রক্রিয়াটাতে স্যার কত দিন সময় লাগে? সাধারণত যদি অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, এই যে ডোনেশনে বলছেন, এটা তো অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, মানে অন্যের শরীর থেকে নিয়ে, সেখানে ডোনার থাকতে হয় আমাদের কাছে। ডোনারকে আমরা চেক আপ করে দেখি, ডোনারের কোনো কিছু প্রি ডোনার একটা চেক আপ করি আমরা সাধারণত। সেই ডোনারকে আমরা 4-5 দিন রাখি। 5th ডেতে আমরা ডোনার থেকে স্টিম সেলটা কালেকশন করি, এবং ওই দিনেই আমরা ইন দ্য মিন টাইম আমরা পেশেন্টকে ক্যান্সার মুক্ত করে ফেলি। ক্যান্সার মুক্ত করার পরে ওই ডোনার থেকে স্টেম সেলটা কালেকশন করে আমরা পেশেন্টের শরীরে যখন ক্যান্সার মুক্ত থাকে পেশেন্টের শরীরে, সেই স্টেম সেলটা মানে ইনফিউশন করি। এবং এই প্রসিডিউর হয়ে পেশেন্ট যে ডোনারের স্টিম সেলে পেশেন্টের নিজের কোনো স্টিম সেল আর কাজ করে না, তখন ডোনারের স্টিম সেলটা পেশেন্টের বোন ম্যারোতে যেয়ে রিজেনারেট করে, এবং সে সারা জীবন ডোনারের স্টিম সেল দিয়ে বেঁচে থাকে। এবং পেশেন্ট সাধারণত 3 to 4 উইকস, অনেক সময় 2 to 3 উইক্সের মধ্যেই, 2 থেকে 3 সপ্তাহের মাধ্যমে পরেই দেখা যায় পেশেন্টকে আমরা ডিসচার্জ করে দিতে পারি, যদি কোনো মেজর কমপ্লিকেশন না হয়। মানে পেশেন্ট আপনাদের অবজারভেশনে থাকে, এরপরে পেশেন্ট আমাদের অবজারভেশনে থাকে, আমাদের ফলো আপে থাকে, কোনো কমপ্লিকেশন, কিন্তু তার ডোনারের স্টিম সেল পেশেন্টের শরীরে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই কাজ আরম্ভ করে দেয়।
এবং ইন দ্য মিন টাইম প্রায় 2 সপ্তাহের মতো পেশেন্টটা যখন আমরা করি, এর আগে পেশেন্টকে আমরা প্রিপারেশন করি। পেশেন্টের নিজের যে স্টিম সেল আছে, যে ক্যান্সার আক্রান্ত স্টিম সেল বা ক্যান্সার আক্রান্ত যে বোন মেরো, সেটাকে আগে ক্যান্সার মুক্ত করি। এবং ক্যান্সার এমন একটা ডিজিজ যে সে তো ক্যান্সার পুরো শরীরে ছড়াই আছে, ব্লাড ক্যান্সার, এবং তার বোন মেরোর পরিবেশটাও নষ্ট করে দেয়। তখন আমরা তার বোন মেরোর যে বোন মেরোর স্টিম সেল এবং বোন মেরোর পারিপার্শ্বিক অবস্থা, যে বোন মেরোর স্ট্রমাল সেল, এগুলোও ডেস্ট্রয় করে দিয়ে যায় কেমো ইমিউনোথেরাপি দিলে তো পেশেন্ট বোন মেরো স্টিম সেলটা মাইলোঅ্যাবলেশন হয়ে যায়, তা পুরাই ডেস্ট্রয় হয়ে যায়। এবং ইন দ্য মিন টাইম আমরা এমন একটা পরিবেশে পেশেন্টকে রাখি যাতে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইনফেকশন না হয়। খুবই একটা সেনসিটিভ ইস্যু। যত সহজে আমি বলছি স্টেরাইল একটা কন্ডিশনে পেশেন্টকে রাখা হয়। সবকিছু মিলে একটা খুবই একটা কমপ্লিকেটেড এবং খুবই ইন্ট্রিকেট একটা প্রসেস। হ্যাঁ, এটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। এবং এই সময় পেশেন্টের হিমোগ্লোবিন কমে যায়, ডব্লিউবিসি কাউন্ট একবারে 0 হয়ে যায়। পেশেন্ট অনেক সাসেপ্টেবল হয়ে যায় ইনফেকশনের জন্য, এবং অনেক সাসেপ্টেবল থাকে তার ফাঙ্গাস, ব্যাকটেরিয়া দিয়ে। এবং এমন একটা পরিবেশে রাখে যেখানে 0.2 মাইক্রন কোনো ডাস্টও ঢুকতে পারে না। এবং আমরা যারা ডাক্তার অথবা আমরা যে আমাদের নার্স, ডেডিকেটেড বিএমটি নার্স এবং ক্লিনার, সবই অ্যাসেপ্টিক হয়ে ঢুকে ওই চেম্বারগুলোতে, এবং ক্লিনার সেখানে আসলে এটা একটা টিম ওয়ার্ক। আইপিসিটা এখানে খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়। ইনফেকশাস কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট এখানে, আপনার অ্যাসেপ্টিক প্রসেসটা ইম্পর্টেন্ট। এখানে যে স্টাফরা করবে, এখানে বিএমটি নার্স যে 24 আওয়ার কাজ করবে, ডেডিকেটেড বিএমটি নার্স লাগবে, ডেডিকেটেড ডক্টর লাগবে। 24 ঘন্টায় আপনাকে পেশেন্টকে মনিটর করতে হবে। এবং যেখানে ক্লিনার, যেখানে আয়া, যে ফুড সাপ্লায়ার, এভরিবডি প্রত্যেকেই অ্যাসেপ্টিক ওয়েতে তার ড্রেস চেঞ্জ করে, অ্যাসেপ্টিক হয়ে, তারপর দিয়ে স্টেরিলাইজেশন শাওয়ার দিয়ে ক্রস করে, এবং সে অ্যাসেপ্টিক ওয়েতে ড্রেস চেঞ্জ করে, হ্যান্ড ওয়াশ করে, গ্লাভস পরে, তারপরে সে পেশেন্টকে ডিল করতে হবে। ওই সময় পেশেন্ট একবারই কোনো তার ডব্লিউবিসি বলতে 2 সপ্তাহের মতো কোনো ডব্লিউবিসি থাকে না, যেটা ফাইটিং আর্মস, ইনফেকশন কন্ট্রোল করবে, তখন কোনো সেল থাকে না। এই সময় পেশেন্টটাকে আপনি অ্যাসেপ্টিক, যদি জ্বর আসলে আপনাকে খুব দ্রুতই আপনাকে রিয়েক্ট করতে হবে এবং চিকিৎসা দিতে হবে। আপনার কাছে আমি আরো বিস্তারিত জানবো একটি ছোট বিরতির পরে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পরে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমরা কথা বলছি ব্লাড ক্যান্সার বাংলাদেশের আধুনিক চিকিৎসা বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তাফিল করিম, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, প্রফেসর, উপদেষ্টা এবং বিভাগীয় প্রধান, বিএমটি সেন্টার, ঢাকা, সিএমএইচ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। স্যার, বিরতিতে যাবার আগে আপনার সাথে আপনি হেলথ ওয়ার্কফোর্সগুলো নিয়ে কথা বলছিলেন, যে এর পিছনে আসলে একদম হাইলি ইন্টেন্সিভ এবং ডেডিকেটেড ওয়ার্কফোর্স প্রয়োজন, ডাক্তার, নার্স থেকে শুরু করে হসপিটালের স্টাফ। বাংলাদেশ কি আসলে স্যার প্রস্তুত আছে? এই যে স্কিলড ম্যান পাওয়ার যে আমাদের দরকার, সেটার জন্য আসলে আমরা কতটুকু প্রস্তুত বা আমাদের কতটুকু আছে সেটা? আমাদের এই ধরনের ম্যান পাওয়ার অলরেডি আমরা আমাদের বাংলাদেশে কয়েকটা সেন্টারে এই ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। এবং তাছাড়া বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ছাড়া ইমিউনোথেরাপি তো অনেক হাসপাতালে হচ্ছে, অনেক। কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কয়েকটা সেন্টারে হচ্ছে। এবং দক্ষ জনবল, আমি মনে করি যে আমাদের যে জেনারেশন, নেক্সট জেনারেশন খুবই মেধাবী একটা জেনারেশন। এই দক্ষ জেনারেশন ডেডিকেটেডলি এই কাজ করলে আমাদের জেনারেশনে দক্ষ জনবলের কোনো অভাবই নেই। এদেরকে মোটিভেটেড করতে হবে, ডেডিকেটেডলি কাজ করতে হবে, এবং দিন রাত 24 ঘন্টা এই ধরনের কাজের জন্য নিয়োজিত থাকতে হবে। এবং আমাদের ডক্টর, নার্স পেশেন্ট ফ্রেন্ডলি হতে হবে, এবং রুগীর সমস্যা বুঝতে হবে, রুগীকে সেভাবে রুগীর কাছে থাকতে হবে। আমি রুগীকে চিকিৎসা দিয়ে রুগীর থেকে দূরে চলে গেলাম, হবে না। এবং রুগীর খবর রাখতে হবে, যে সিস্টাররা ডেডিকেটলি কাজ করতে হবে, ক্লিনাররা কাজ করতে হবে। সবাই সততার সাথে কাজ করলে এবং ভালোভাবে কাজ করলে
কোনো মানে অসম্ভব কিছুই নয়। বাংলাদেশে যে ধরনের ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে, সে বাংলাদেশের জেনারেশন এবং ইয়ং জেনারেশনকে আরও ইনভলভ করলে আমরা এটা ইজিলি ওভারকাম করতে পারি। এবং এমনকি বিদেশি রুগীও আমাদের দেশে এসে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে পারে। আচ্ছা, সেই সক্ষমতা আমাদের তৈরি হবে এবং মানে অলরেডি আমরা তো স্যার সফলভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অনেকগুলো কেস আপনারা করেছেন। তো স্যার সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে সামরিক এবং বেসামরিক কতগুলো রোগীকে আপনারা সফলভাবে করেছেন? আমরা এই পর্যন্ত 90 জন পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করেছি। এর মধ্যে 50 জনের মতো বেসামরিক, আর বাকি সামরিক পরিবারের সদস্য। এর মধ্যে যে অনেক পেশেন্টই আছে বেসামরিক, অনেক বেসামরিক একবারই সিভিল পেশেন্ট, যারা দেশের বাইরে থেকে এসেও এখানে এসে ট্রান্সপ্লান্ট করেছে। কারণ দেশের বাইরে দেখেছে যে খরচ বেশি, 50 লাখ টাকা লাগে একটা অটোলগাস ট্রান্সপ্লান্ট করতে, অথবা 1 কোটি টাকা লাগে একটা অ্যালোজেনিক করতে, কম টাকা লাগে। আমাদের এখানে অনেক খরচও কম এবং আমরা সাকসেসফুলি ট্রান্সপ্লান্ট করে অনেক পেশেন্ট আমাদের যে ফার্স্ট বাংলাদেশে, আপনি শুনে খুব খুশি হবেন যে বাংলাদেশের প্রথম অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট ঢাকা সিএমএইচে, বাংলাদেশ ঢাকা সিএমএইচ সেনাবাহিনীতেই হয়েছে। এবং সেই রুগী এখনও 5 বছর আগে যেই ব্লাড ক্যান্সার একুইট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া ট্রান্সপ্লান্ট করেছি, সেই রুগী সুস্থ এবং নর্মাল জীবনযাপন করছে। আচ্ছা, তো এইভাবে রুগীরা ক্যান্সার মুক্ত হয়ে নর্মাল জীবনযাপন করতেছে। এবং আমাদের আরও যদি আমরা কাজ করি, আমরা মনে হয় যে আরও অনেক অনেক জটিল রোগের চিকিৎসা করতে পারবো। স্যার ট্রান্সপ্লান্টের পরে সাধারণত রোগীটার সার্ভাইভাল যে রেট সেটা কতটুকু বেড়ে যায়? সার্ভাইভাল রেটের ক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি পেশেন্টের আসলে এটা ডিপেন্ড করে ডিজিজের উপরে। ট্রান্সপ্লান্টের পরে অনেক অটোলোগাস ট্রান্সপ্লান্ট, যেসব রোগীর ক্ষেত্রে অটোলোগাস ট্রান্সপ্লান্ট হয় বা যেসব রোগীর ক্ষেত্রে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট হয়, দেখা গেছে যে আমাদের ক্ষেত্রে, আমাদের স্ট্যাটিস্টিক্সে আমরা আমাদের রোগীর ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে সারা জীবনেই ক্যান্সার মুক্ত থাকতে পারে এবং আর ক্যান্সার ফিরে আসবে না, এই ধরনের অবস্থা। এই ধরনের ভাবে একবার নর্মাল আপনি দেখলে এখন ওই ধরনের রুগীগুলো যারা আল্লাহর রহমতে বেঁচে আছে এবং নর্মাল লাইফ লিড করছে। আর কিছু কিছু পেশেন্টের যদি ক্যান্সার ফিরে আসে বা আসার লক্ষণ থাকে, তখন আমরা যদি তাদেরকে খুব সূক্ষ্মভাবে মনিটর করি, তাদেরকে আবার চিকিৎসা করলে আবার ক্যান্সারকে আবার নিরাময় করা যায় এবং আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট দিয়ে আবার ক্যান্সারকে আবার ট্রিটমেন্ট করে আবার ভালো করা যায়। স্যার কোন কোন ক্ষেত্রে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফেল করতে পারে বা ফেলিওরের কি কোনো ধরনের নজির আছে কিনা? কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে ফেল হইতে পারে। যদি আমি কিছু অটোলোগাস ট্রান্সপ্লান্ট, কিছু অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের পরে পেশেন্টের ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আমি বলি যেগুলা ফেলিউর হতে পারে। যদি সেক্ষেত্রে যদি আমি মনিটর করি যে ফেলিউরটা আর্লি যদি ডায়াগনোস করতে পারি, যে তার সাধারণত আপনি জানেন ক্যান্সার সাধারণত জেনেটিক মিউটেশন অথবা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্যই হয়ে থাকে। তো হাই রিস্ক ব্লাড ক্যান্সার যেগুলা মাল্টিপল মিউটেশন আছে, অনেক মানে হাই রিস্ক মিউটেশন যেসব ক্যান্সারে আছে, মানে 3 থেকে 4, 5, 3 মানে অনেক ধরনের মিউটেশন থাকে, সেগুলা অনেক সময় ক্যান্সার ফিরে আসতে পারে। তো সেগুলো ট্রিটমেন্ট করার জন্য আমরা যদি আর্লি ডায়াগনোস করতে পারি যে ক্যান্সারটা ফিরে আসতেছে, তখন আমরা আরও ইনোভেটিভ সেলুলার থেরাপি, ডিএলআই এই ধরনের ট্রিটমেন্ট দিয়েও আমরা তাকে ক্যান্সারটাকে মুক্ত করতে পারি। তাছাড়া আরেকটা হচ্ছে যে এখন নতুন ইনোভেটিভ কিছু চিকিৎসা আছে, যে কার্টিসেল থেরাপি। সেই কার্টিসেল থেরাপি যদিও আমাদের দেশে এখনও চালু হয়নি, সেই ধরনের চিকিৎসা করলেও দেখা যায় যে অনেক ক্যান্সারকে আবার ফিরে মানে ট্রান্সপ্লান্ট করার পরে ফেলিউর হলে এই কার্টিসেল থেরাপি দিয়েও অনেক ক্যান্সারকে আবার বা ইমিউনোথেরাপি, অনেক ভালো ভালো ইমিউনোথেরাপি আছে যেগুলো দিয়ে আবার তাকে কন্ট্রোল করে ফেলা যায়। আচ্ছা স্যার, আমি একটা জিনিস জানতে চাই যে যদি কারো ট্রান্সপ্লান্ট করা হয়, তিনি যদি নারী হন, সেক্ষেত্রে কি তার গর্ভধারণে কোনো ধরনের কি কোনো বিধিনিষেধ কি আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, ট্রান্সপ্লান্ট করার আগে আমাদেরকে খুব ভালো কোশ্চেন করেছেন। ট্রান্সপ্লান্ট আগে মানে নারী পুরুষ দুজনকেই আমরা কাউন্সেলিং করি। সাধারণত কেমোথেরাপি, ট্রান্সপ্লান্টের আগে তো কেমোথেরাপি দিতে হয়, কেমো ইমিউনোথেরাপি। তো কেমো ইমিউনোথেরাপিতেই সাধারণত
যারা তাদের ফার্টিলিটির ক্ষেত্রে আমরা তাদের করি আমরা আমাদের দেশে এখন স্পার্ম প্রিজার্ভেশন এবং ওসাইট প্রিজার্ভেশন করা যায়। আমাদের ইনফার্টিলিটি সেন্টার রয়েছে, ঢাকা সিএমএসের ইনফার্টিলিটি সেন্টার আছে। আমাদের ঢাকা সিএমএসের বাইরেও আমাদের ইনফার্টিলিটি সেন্টার আছে। আমাদের প্রফেসর রাশিদা ম্যাডাম উনি ওসাইট প্রিজার্ভেশন করে, উনি আবার স্পার্ম ব্যাংকিং করে। আমাদের ঢাকা সিএমএসের ফার্টিলিটি সেন্টারও ওসাইট প্রিজার্ভেশন করে, আবার স্পার্ম ব্যাংকিং করে। তো আমরা পেশেন্টের যেহেতু ট্রান্সপ্লান্ট বা কেমোথেরাপি দিলে এইসব ফার্টিলিটিতে ক্ষতিগ্রস্ত হবে পেশেন্ট, পরবর্তীতে তাদের বেবি নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা ওসাইট অথবা স্পার্ম ব্যাংকিং করে রাখলে ভবিষ্যতে সে যখন বিয়ে করবে অথবা ভবিষ্যতে যখন সে বেবি নেবে, তো ওই স্পার্ম অথবা ওসাইট দিয়ে আমরা আবার বেবি নেওয়ার ব্যবস্থা আবার আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্টরা করতে পারে সেটা। আচ্ছা, মানে আমাদের চিকিৎসা ব্যবস্থা আসলে কত দূর পৌঁছে গিয়েছে, সব ধরনের ব্যবস্থাই আছে। তো আপনার কাছে আরো বিস্তারিত জানবো একটি ছোট বিরতি পরে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান এই পর্যায়ে আবারও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি ব্লাড ক্যান্সার বাংলাদেশে আধুনিক চিকিৎসা বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তাফিল করিম, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, প্রফেসর উপদেষ্টা এবং বিভাগীয় প্রধান, বিএমটি সেন্টার, ঢাকা সিএমএইচ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার সাথে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের অনেক ধরনের প্রস এন্ড কনস নিয়ে কথা হচ্ছে। এবং আমি যদি একটু জানতে চাই যে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, যেখানে কিনা পপুলেশনের ডেন্সিটি এত বেশি এবং ক্যান্সারের যে বার্ডেন সেটাও কিন্তু স্যার দিন দিন বেড়ে চলছে, তো আমাদের মতো একটা দেশের জন্য আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ব্যয়ের দিক থেকে চিন্তা করলে কতটুকু সেটা আমাদের সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ? অনেক সুন্দর কোশ্চেন করেছেন। বাংলাদেশের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যদি সকল রোগীর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন লাগে না, প্রথম কথা হচ্ছে এটা। সকল ক্যান্সার প্রথম হচ্ছে আমি আগেই বললাম যে ডায়াগনোসিস এবং অনেক সময় ট্রিটমেন্ট, ভালো ট্রিটমেন্ট দিলে এই পেশেন্ট অনেক ক্যান্সারই ভালো হয়ে যায়। আর যেসব পেশেন্ট ইন্টারমিডিয়েট রিস্ক বা হাই রিস্ক, সেই সব পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন লাগে। ব্লাড ক্যান্সার বা ব্লাড বা নন হেমাটোলজিক্যাল ডিজিজ, যেসব ডিজিজ আছে, তো এইসব ক্ষেত্রে যদি আমরা একটা কম্পারেটিভ স্টাডি করে দেখেছি যে আমাদের খরচ কেমন এবং ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর বা পার্শ্ববর্তী দেশে কত খরচ কেমন। তো আমাদের দেশে একজন অটোলোগাস একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে মাত্র 7 থেকে 9 লাখ টাকা লাগে, অথবা 5 থেকে 7 লাখ টাকা লাগে। যেটা ইন্ডিয়াতে করতে 15 থেকে 20 লাখ রুপি বা অনেক সময় 30 লাখ রুপি খরচ হয়ে যায়, যেখানে আমরা মাত্র 5 থেকে 7 লাখ বা 7 থেকে 9 লাখ টাকা দিয়ে করে যাচ্ছি। আর অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট যেটা আমরা করি 14 থেকে 15 লাখ অথবা 14 থেকে 16 লাখ টাকা, যেটা ইন্ডিয়াতে করে 50 লাখ টাকা বা 30 থেকে 50 লাখ রুপি খরচ হয়। আর সিঙ্গাপুরে 3 থেকে 5 কোটি টাকা। তো সিঙ্গাপুরে 3 থেকে 5 কোটি টাকা, ইন্ডিয়াতে যেটা 40 থেকে 50 লাখ রুপি, যেটা বাংলাদেশে মাত্র 13 থেকে 14 লাখ টাকা একটা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট। আর একটা অটোলোগাস ট্রান্সপ্লান্ট যেটা সিঙ্গাপুরে 1 কোটি টাকা, ইন্ডিয়াতে যেটা 15 থেকে 16 লাখ রুপি বা 20 লাখ রুপি, আর বাংলাদেশে 5 থেকে 7 লাখ রুপি বা বাংলাদেশ 7 লাখ টাকা অথবা 7 থেকে 9 লাখ টাকা। তো অনেক কম খরচ, মানে যদি আমরা যদিও ওদের পার্শ্ববর্তী কম্পারেটিভ দেশের সাথে আমরা তুলনা করি। কিন্তু তারপরও আমাদের দেশের কিছু জনগণ আছে, দরিদ্র জনগোষ্ঠী আছে, যারা এই ট্রান্সপ্লান্টের এটুকু খরচও দিতে পারে না। সেটা একটা খুবই আসলেই একটা চিন্তার বিষয়। সেই সব ক্ষেত্রে ওই ধরনের রোগীদেরকে আমরা বিভিন্ন সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে যেসব ফান্ড হয়, বিভিন্ন রকম ফান্ড কিন্তু এখন ক্রিয়েট হচ্ছে। যেমন অনেক ফান্ড, আকিজ ফাউন্ডেশন ফান্ড, বিভিন্ন রকম সাজদা ফাউন্ডেশন, বিভিন্ন রকম ফাউন্ডেশন। অনেক সময় এই যে আমাদের প্রাইম মিনিস্টার যে সমাজ সেবা অধিদপ্তর,
বিভিন্ন ব্লাড ক্যান্সারের জন্য প্রত্যেকটা ব্লাড ক্যান্সারের পেশেন্টের কিন্তু 50,000 টাকা করে দিচ্ছে, এবং বিভিন্ন সরকার বিভিন্ন অনুদানও দিচ্ছে। তো এই সব ক্ষেত্রে আমাদের সরকার যেমন অনেক ক্ষেত্রে এগিয়ে আসতেছে, এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে আসতেছে গরিব দরিদ্র জনগণের জন্য। তো ট্রান্সপ্লান্ট সকল রোগীর জন্য না, এবং সকল ক্যান্সারের জন্যও না। যাদের হাই রিস্ক তাদেরই শুধু ট্রান্সপ্লান্ট লাগবে, এবং সেটা পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক অনেক কম। এই যে একটা রোগীদের এখানে আস্থারও একটা ব্যাপার আছে, যে আপনাদের কাছে যখন একটা রোগী আসছে পেশেন্টটাকে রিঅ্যাসিওর করা, সেটা আপনাদের চিকিৎসক হিসেবে আপনাদের একটা নৈতিক দায়িত্ব এবং পেশাগত দায়িত্বের মধ্যেও সেটা পড়ে। তো এই যে বাংলাদেশে যে আপনারা বিশ্বমানের চিকিৎসা দিতে পারছেন এবং অন্যান্য দেশের চাইতে প্রায় অনেক কম খরচে দিতে পারছেন, এই জায়গাটায় আসলে রোগীদের আস্থা অর্জনের জন্য আপনারা কি বলবেন, বা আপনাদের এই বিষয়ে বক্তব্য কি? আমি এতটুকু বলবো যে একজন রোগী যখন আসে, রোগীর ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস হয়, মানে ওই ফ্যামিলিকে যখন আপনাকে ব্রেকিং ব্যাড নিউজ বলে একটা কথা আছে, মানে আপনাকে একটা দুঃসংবাদ একটা জানাতে হবে যে ব্লাড ক্যান্সার হয়েছে। তো এটা জানানোর পরে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি পুরা ডেস্ট্রয়, এবং তাদের ভেঙে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। তো এখন এই ধরনের পেশেন্টের পরিবার আসলে সর্বস্ব, মানে মনে হয় তার আকাশ ভেঙে পড়েছে, এবং তার বিভিন্ন রকম বিপদগ্রস্ত একটা ফ্যামিলি। তাদেরকে খুব, আমি মনে করি এদেরকে সিম্পিতি, মানে সিম্পিতি না হয়ে এমপ্যাথেটিক হতে হবে, সহমর্মী হতে হবে, এবং তাদেরকে খুব পেশেন্ট ফ্রেন্ডলি, রুগী বান্ধব হইতে হবে। ডাক্তারদেরকে রুগীর কথা শুনতে হবে, সঠিকভাবে ডায়াগনোস করতে হবে, এবং অ্যাটাচ থাকতে হবে, তার খোঁজখবর নিতে হবে। এবং এখানে যে দক্ষ নার্স, আমি যে চিকিৎসাটা দিলাম, দক্ষ নার্স সেটা ক্যারি আউট করতে পারছে কিনা, দক্ষ নার্সের সাথে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, দক্ষ টেকনিশিয়ান, সায়েন্টিফিক অফিসার, অথবা দক্ষ ক্লিনার, যে ওরা সাপোর্ট দিতে পারছে কিনা, এই যে পুরো টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। এবং রোগীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং রুগীদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, রোগীর লোকদেরকে বুঝিয়ে দিতে হবে, তাদেরকে রিঅ্যাসিওর করতে হবে, কাউন্সেলিং করতে হবে যে এটা একটা ক্যান্সার, এটা এই ক্যান্সারের এখন ভালো চিকিৎসা রয়েছে। অনেক সময় দেখা যায় মানুষ মানে একবার ভেঙে পড়ে, মনে হয় যে মানে এমনও হয় যে তখন মানুষ কি করবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ভাবে তারা প্রতারিত হয়ে দেশের বাইরে, যে দেখা যায় টাকা নাই, পয়সা নাই, জমি বিক্রি করে দেশের বাইরে বিভিন্ন দেশে চলে যায়। অনেক সময় তারা কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়ে যায়। একবার ভালো কথা বলেছেন, এবং দালাল চক্রে পড়ে যে দেখা যায় যে ওখানে যাই বাংলাও বুঝে না, ইংলিশও বুঝে না, হিন্দিও বুঝে না, বিভিন্ন রকম সমস্যা পড়ে দেখা যায় যে টাকা পয়সা সব নষ্ট করে আবার ফিরে আসে। যখন ফিরে আসে তখন কোনো যে অর্থ ছিল হাতে, সেই অর্থও থাকে না, তখন তাদেরকে চিকিৎসা করা আরও কঠিন হয়ে পড়ে যায়। তখন এই জন্যই আমি বলি চিকিৎসক হিসাবে এবং পেশেন্টকে বুঝতে হবে, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, পেশেন্ট বান্ধব ডাক্তার হতে হবে, পেশেন্টের কে সহমর্মী হতে হবে, এবং পেশেন্টকে বুঝেই বলতে হবে, তাকে একটা ওয়ে দেখাতে হবে, তাদের পরিবারকে একটা পথ দেখাতে হবে, এবং তাদের কাছে অ্যাটাচ থাকতে হবে। এবং আমি একটা বলে দিলাম, মানে যে কোনো বলে দেওয়ার পরে দিয়ে আমার যে একটা আমারও পেশেন্টের প্রতি যে রেসপন্সিবিলিটি থাকবে, এবং পেশেন্টের গার্ডিয়ানদেরকেও ডেকে এনে তাদেরকে সুন্দর করে বুঝতে হবে যে না, এটা এখন নিরাময়যোগ্য, খুব আধুনিক চিকিৎসা এই দেশে আছে, এবং কম খরচে আছে, এবং আমাদের ভালো চিকিৎসা রয়েছে। পেশেন্টের তখন আত্মীয় স্বজনের কনফিডেন্স তখন বেড়ে গেলে পেশেন্টরাই একসময় দেশের বাইরে আর যাবে। মানে এই যে তাদের প্রতি যে মোরাল সাপোর্টটা, সেটাকে আপনি মানে হাইলাইট করছেন যে মোরাল সাপোর্ট তাদেরকে দিতে হবে। মানে যেটা আমাদের দেশে পেশেন্টদের আর কি কমপ্লেইন থাকে যে বাংলাদেশের ডাক্তাররা কথা কম বলেন বা ডাক্তাররা সময় কম দেন, সেই জায়গাটা বা সেই গ্যাপটা দূর হবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করবার আগে জানতে চাইবো যে আপনি দর্শকদের জন্য কি বলতে চান? দর্শকদের জন্য আমরা বলবো যে উন্নত চিকিৎসা বাংলাদেশে রয়েছে, এবং আমাদের ঢাকা সিএমএইচে বিএমটি সেন্টারে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন বেসামরিক রোগীদের জন্য উন্মুক্ত আছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী এটা খুব গর্বের সাথে এবং সুনামের সাথে এই বাংলাদেশ সেনাবাহিনী এই বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করছে। এখানে একবারে মিনিমাম খরচ, সেনাবাহিনী এখান থেকে শুধু
জাতীয় স্বার্থে এবং মানুষের বেসামরিক রোগীদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই এটা করছে। এখানে এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। এবং আমি মনে করি ডাক্তাররা পেশেন্ট ফ্রেন্ডলি হবে এবং আমাদের দক্ষ নার্স তৈরি করতে হবে। আমাদের নার্স বা ক্লিনারদেরকে আরও মানে দক্ষতা অর্জন করতে হবে এবং আমরা যে রোগীর লোড থাকবে সেই রোগীর লোড আমরা মানে ইজিলি আমরা কোপ আপ করতে পারবো এবং যার ফলে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমরা সেভ হবে এবং ন্যাশনাল ডেভেলপমেন্টে সেই মুদ্রা ইউজ হবে এবং এটাই হবে দেশপ্রেম, আসলে অ্যাকচুয়াল দেশপ্রেম। এবং সেনাবাহিনী সেই কাজটাই করছে এবং আমি ধন্যবাদ জানাবো যে চ্যানেল 24কে আমার বা পিউলি অনুষ্ঠানকে আমাকে ডাকার জন্য। আর তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ওরা পারমিশন দিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সকল প্রশাসন, যে এখানে আসার জন্য এবং কিছু বলার জন্য। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আয়োজন ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।